স্বাগত জানাচ্ছি 400 বছরের পুরনো গল ফোর্ট থেকে, যেখানে প্রতিটি দেয়াল ইতিহাসের সাক্ষী হয়ে আছে। রাবণের রাক্ষসেরা নাকি এই গল ফোর্ট পাহারা দিত, যার ফলে রাক্ষসদের চলাচলের সুবিধার্থে নাকি এরকম পাথরের মতো ঢিবিগুলা এখনো এইখানটায় আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই মৃত্যুর পরে নাকি জিনদের দ্বারা কিন্তু এটা তৈরি করা হয়েছে। বা এটা ভারত মহাসাগরের পাশে বাচ্চারা এরকম ঘুরে উড়াচ্ছে। ওয়াও! আমি ইউরোপের কোনো একটা দেশে আসছি, কারণ 16শ শতাব্দীতে যখন পর্তুগিজরা এখানে আসে, সেখানে স্থাপনা তৈরি করে, এবং এরপরে কিন্তু ডাচরা আবার এখানে আসে, এসে ডাচরা নিজেদের মতো এগুলোকে আবার রিনোভেট করে। তো এরপরে কিন্তু এই গল ফোর্ট ব্রিটিশরা দখল করে। তার মানে 3টা উপনিবেশিক আমল পার করে আসা এই গল ফোর্ট এখনো যে টিকে আছে, এটা কম কিসে, তাই না? এবং এই যে জায়গাটা, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের এমন একটি স্থান যেখানে এখনো লিভিং ফোর্ট নামে পরিচিত। তার মানে এই ফোর্টে এখনো মানুষ বসবাস করছে। তো চলুন আজকে ঘুরে দেখি এই লিভিং ফোর্ট এবং জানাই এই লিভিং ফোর্টের সকল ইতিহাস। আমরা আজকে আপনাদেরকে পুরো গল ফোর্টটা ঘুরে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এই গল ফোর্টের সকল ইতিহাস। এবং চলুন আপনাদেরকে আজকে এই গল ফোর্টের মেইন যেই দরজাটা রয়েছে বা গেটটা রয়েছে, এই গেট দিয়ে ঢুকে প্রথমে বাম দিকে যাব এবং পুরোটা গল ফোর্ট ঘুরে ডান দিক দিয়ে বের করবো। তার মানে এই ভিডিও দেখার পরে আপনাদের গল ফোর্ট দেখার ইচ্ছা হয়তো এখানেই শেষ হয়ে যাবে না, আরো বেড়ে যাবে, কারণ গল ফোর্ট দারুণ একটা জিনিস। সো লেটস গো। এই হচ্ছে গল ফোর্টের এন্ট্রেন্স। আপনি দেখেন একটা ফোর্টের যে প্রস্থ কতটুকু, আসলে মানে ঐতিহাসিক যে ব্যাপারটা, এটা এই প্রস্থ দেখলে আসলে বোঝা যায়। আমরা ইতিমধ্যে ঢুকে গেলাম গল ফোর্টে। ও মাই গড, শেষ কতক্ষণ লাগলো আমার প্রস্থটা বের হতেই। যাই হোক, আমরা এখন গল ফোর্টের এই যে বাম দিকটা, আমরা এখন বাম দিকটা দিয়ে হাঁটা শুরু করব এবং পুরোটা গল ফোর্ট ঘুরে আমরা ডান দিক দিয়ে বের হব। তো গল ফোর্ট হচ্ছে প্রায় 400 বছর পুরনো একটা প্রাচীন ফোর্ট। বলা হয়ে থাকে যে গল ফোর্টকে লিভিং ফোর্ট। এখন বলি লিভিং ফোর্ট বলার যে কারণটা, সেটা বলছি আর করি। লিভিং ফোর্ট হচ্ছে জীবন্ত যে ফোর্ট, মানে যেই ফোর্টে এখনো মানুষ বসবাস করে। যেমন আপনারা জানেন যে সাউথ এশিয়াতে এরকম খুবই মানে অল্প সংখ্যক ফোর্ট রয়েছে। এর মধ্যে ইন্ডিয়াতে রয়েছে জয়সালমীরে, তো জয়সালমীরে একটা, এবং এই শ্রীলঙ্কাতে হচ্ছে এই গল ফোর্ট। তবে সত্যজিৎ রায় কিন্তু এই গল ফোর্টকে বলেছিল সোনার কেল্লা। তো বাম দিক থেকে গল ফোর্টে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমার সামনে যে প্রথম যেই ঐতিহাসিক বিল্ডিংটা পড়লো, মোটামুটি সবগুলো ঐতিহাসিক বিল্ডিং, প্রথম যে বড় একটা বিল্ডিং পড়লো, এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। হ্যাঁ, এটাকে বলা হয় গল ন্যাশনাল মিউজিয়াম। তো আপনারা যদি এর ভেতরে যান, তাহলে এটার অনেক ঐতিহাসিক যে ব্যাপারটা রয়েছে সেগুলো দেখতে পারবেন। তো ভিতরে ক্যামেরা এলাও না, সেজন্য আমি ভিতরে যাচ্ছি না, বাট যদি সামনের দিকে আমি যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেক রকমের চার্চ রয়েছে। হ্যাঁ, প্রায় বেশ কয়েকটা চার্চ রয়েছে এখানে। মূলত ফোর্টগুলোতে কিন্তু সৈন্য সামন্ত এরকম জিনিস, গোলা বারুদ এরকম জিনিস থাকে, কিন্তু গল ফোর্ট কিন্তু টোটালি ডিফারেন্ট। ফোর্ট বরাবর অন্য সব ফোর্ট থেকে একটু আলাদা, কারণ অন্য সব ফোর্টে যেমন সৈন্য সামন্ত গোলা বারুদ এইসব থাকতো, কিন্তু এই গল ফোর্টে সেই সময় থেকেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, তারপর হচ্ছে আবাসিক এলাকা থেকে শুরু করে যাবতীয় যা যা প্রয়োজন একটা মানুষকে বসবাস করার জন্য, ঠিক তাই ছিল এই গল ফোর্টে। তার মানে কোয়াইট ডিফারেন্ট, এটা অন্য সব কিছু থেকে একদমই আলাদা একটা ফোর্ট। আমার সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটা থেকে যদি আমি বাম দিকে যাই, বাম দিকে কিন্তু আরেকটা মিউজিয়াম রয়েছে। সেখানে
400 বছর পুরনো যে ইতিহাস, সেটা হচ্ছে পর্তুগিজরা যখন এখানে প্রথম এসেছিল তাদের যে ঐতিহাসিক যে নিদর্শনগুলো সেগুলো রাখা আছে আমার হাতের বাম পাশে যেই প্রাচীন স্থাপত্যটা দেখছেন এর মধ্যে। এবং এটা হচ্ছে কিন্তু একটা ঘণ্টাধ্বনি, ঐতিহাসিক ঘণ্টাধ্বনি। এই যে এটা হচ্ছে মেরিটাইম আর্কিওলজি মিউজিয়াম, যেটা আমি বললাম আপনাদেরকে। এবং এর ঠিক ডান পাশেই কিন্তু রয়েছে একটি কোর্ট, যেটা এখনো চলমান, গল কোর্ট। তো যদি সামনের দিকে আমি এগোতে থাকি, আমরা হাঁটতে হাঁটতে একদম লাস্ট বর্ডার পর্যন্ত যাব, যেখানে হচ্ছে গল ফোর্টের যে বিখ্যাত একটি স্থান, সেটাকে হচ্ছে লাইট হাউস। যে লাইট হাউস দেখে এক সময় সমুদ্রে জাহাজ চলাচল করতো। মানে যে লাইট হাউস হচ্ছে এখান থেকে যে আলোক রশ্মি, ওইটা দেখে সমুদ্রে নাবিকরা জাহাজ চলাচল করতো। তো এই লাইট হাউসটা আমি দেখবো, আপনাদেরকে দেখাবো। এবং লাইট হাউসের পাশেই কিন্তু রয়েছে এই গল ফোর্টের বিখ্যাত একটি মসজিদ। তবে এই মসজিদের নিয়ে রয়েছে নানান ইতিহাস, কারণ একটা সময় কিন্তু এই গল ফোর্ট থেকে সকল মুসলিম যে ব্যবসায়ী ছিল তাদেরকে কিন্তু বিতাড়িত করে দেওয়া হয়েছিল। এবং তারপর আবার কীভাবে মসজিদ তৈরি হলো এই গল ফোর্টে, সেটা নিয়ে মসজিদের সামনে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলেন আমরা হাঁটতে হাঁটতে, এই যে দেখেন এখানে কিন্তু এখনো হোটেল রয়েছে বিভিন্ন, এই বাম পাশে হোটেল রয়েছে, ডান পাশে হোটেল রয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে ফোর্ট বাজার। তবে এই গল ফোর্টে হচ্ছে প্রচুর পরিমাণে আপনার গহনা পাওয়া যায়। যেই গহনাগুলো আসলে মানে দেখলেই কিনতে মন চায়, বাট এত টাকা নাই আর দেওয়ার মতো মানুষও নাই। যাই হোক, এখানকার গল ফোর্টে আপনি হাঁটতে হাঁটতে অনেক সময় আপনি লাল কালারের হচ্ছে ইয়ে পাবেন, যেটাকে বলে কোকোনাট পাবেন। সো আমরা যেটাকে লাল নারিকেল বলি, সেটাকে হচ্ছে এই শ্রীলঙ্কার মানুষরা কিন্তু বলে কিং কোকোনাট। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং থিং। যেটা বললাম আপনাদেরকে গহনার কথা, অনেক সুন্দর সুন্দর গহনা কিন্তু রয়েছে এইখানটায়। এবং সবচেয়ে বেশি যেটা রয়েছে এখনকার সময়, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে এই গলে। এবং এই যে স্থাপনাগুলা, এগুলা কিন্তু ভেঙে ফেলা যায় না, ভেঙে ফেলার কোনো নিয়ম নাই, কিন্তু রিনোভেট করা যায়। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। গল ফোর্টে হাঁটতে মনে হয় যে আমি ইউরোপের কোনো একটা দেশে হাঁটছি, কারণ 16 শতাব্দীতে যখন পর্তুগিজরা এখানে আসে, সেখানে স্থাপনা তৈরি করে, এবং এরপরে কিন্তু ডাচরা আবার এখানে আসে, এসে ডাচরা নিজেদের মতো এগুলাকে আবার রিনোভেট করে। তো এরপরে কিন্তু এই গল ফোর্ট ব্রিটিশরা দখল করে। তার মানে 3টা উপনিবেশিক আমল পার করে আসা এই গল ফোর্ট এখনো যে টিকে আছে, এটা কম কিসে, তাই না? চলুন আমরা মোটামুটি গল ফোর্টের একদম বলা যায় বাম দিক দিয়ে যদি আমি যেহেতু ঢুকেছি, আমি একদম শেষ মাথার কাছাকাছি চলে আসছি। তো এই হচ্ছে সাদা রঙের সেই ঐতিহাসিক মসজিদ। পর্তুগিজরা কিন্তু গল থেকে মুসলমানদেরকে বিতাড়িত করেছিল, কিন্তু ওলন্দাজরা যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু তারা এই ঐতিহাসিক সাদা রঙের এই মীরা মসজিদটি তৈরি করেন। এবং সেই মসজিদটি যখন ইংরেজদের শাসনামল আসলো, যেমন সেই সময়ে ইংরেজরা কিন্তু এই জিনিসটাকে আবারও রেনোভেট করে। সো চলেন আমরা এখন একটু সামনের দিকে যাই। সো এই যে গলের আরেকটা স্পেশাল ব্যাপার হচ্ছে, এখানে অনেক ধরনের মাস্ক পাওয়া যায়, ঐতিহাসিক মাস্ক। যদিও এখানে ভিডিও করা ঠিক না, বা কাঠের মধ্যে তৈরি কারুকাজ। এবং এই যে প্রত্যেকটা দোকান দেখলেই একটা ঐতিহাসিক ব্যাপার চলে আসে নিজের মধ্যে। এবং প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো, বিল্ডিংগুলো এত সুন্দর করে স্ট্রাকচার দেওয়া, যে আসলে দেখলেই দেখতে মন চায়। হ্যাঁ, তো এই যে আমরা চলে আসলাম সেই বিখ্যাত লাইট হাউসের সামনে।
এই হচ্ছে গল্ফ ফোর্টের একদম বাম দিকের শেষ মাথাটা। আমরা এখন গল্ফ ফোর্টের লাস্ট বর্ডার ধরে হেঁটে যাচ্ছি এবং আমরা যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি আমাদের সামনেই রয়েছে ইন্ডিয়ান হাট। মানে এখানে ইন্ডিয়ান যে ফুডগুলো রয়েছে, হ্যাঁ, এখানে সকল ধরনের ইন্ডিয়ান ফুডগুলো পাওয়া যায়। কারণ শ্রীলঙ্কা যেহেতু ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ, প্রচুর পরিমাণে ইন্ডিয়ানরা এখানে এসে থাকেন এবং অনেকেই আছে যারা ফরেনার বা ইন্ডিয়ান ফুড পছন্দ করেন, তাদের জন্য কিন্তু ইন্ডিয়ান হাট হেরিটেজ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা এখানে আছে। খাবার তুলনামূলক বেটার, আমি টেস্ট করেছিলাম, বাট প্রাইসটা একটু বেশি। যাই হোক, এখান থেকে সমুদ্রের দারুণ একটা ভিউ পাওয়া যায় এবং যা দেখলে আসলে সত্যি মন ভালো হয়ে যায়, এরকম একটা ব্যাপার। লুক, ও মাই গড, ও মাই গড, সে মজার ব্যাপার হলো রামায়ণও নাকি এই গল নিয়ে বিশেষ ধরনের কথা আছে, যেটা হচ্ছে গন্ধর্ব বা স্বর্গীয় সঙ্গীত যারা গাইতো তারা নাকি এই গল ফোর্টে অবস্থান করত এবং রাবণের রাক্ষসেরা নাকি এই গল ফোর্ট পাহারা দিত, যার ফলে রাক্ষসদের চলাচলের সুবিধার্থে নাকি এরকম পাথরের মতো ডিবিগুলা এখনো এইখানটায় আছে। তো এটা হচ্ছে লোকমুখে শোনা আমার, বাট আই এম নট শিওর, বাট দেখে ভালোই লাগতেছে আর কি। শুধুমাত্র হিন্দু পুরাণেই নয়, খ্রিস্টানদের বাইবেলেও কিন্তু এই গল ফোর্টের অস্তিত্ব ছিল বলে ধারণা করা হয়। এই কাহিনীটা আপনাদেরকে একটু পরে আমি শোনাচ্ছি। আপাতত এই গল ফোর্টটা একবার ফিল করে দেখুন কেমন লাগে আসলে। এখানে যদি আপনি বসে থাকতেন আপনার কেমন লাগতো। গল ফোর্টের আসলে এই পাশটা ধরে হাঁটতেই ভালো লাগে, মানে এটা একটা অন্যরকম একটা ভালো লাগা, কারণ এত বাতাস থাকে। অ্যান্টার্কটিকার সেই বাতাস। সো এখান থেকে নেমে আমি যদি একটু সামনে যাই, আপনাদের মনে হতে পারে আমি অ্যান্টার্কটিকার বাতাস কেন বললাম। সত্যি কথা বলতে, এইখান থেকে যদি আমি পেছনে থাকা এই যে সাগর, এই ভারত মহাসাগর এর পরে আর কিন্তু কোনো জনমানুষের বসবাস নেই, যার ফলে এইখান থেকে সোজা যদি আমি রওনা দেই, সোজা যাই, তাহলে কিন্তু আমি অ্যান্টার্কটিকায় গিয়ে পৌঁছাবো। তার মানে সেই অ্যান্টার্কটিকার বাতাস এখন আমি ফিল করছি। ওয়াও! আপনারা যখন এই গল ফোর্টে আসবেন, আপনারা যদি এই রাস্তাটা ধরে হাঁটেন, তাহলে আপনারা এই ফিলটা পেতে পারেন। এখানে হাঁটতে হাঁটতে আমাদের বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের কথা মনে পড়ে গেল। হুমায়ুন আহমেদ স্যার নাকি একবার বলেছিল যে চাঁদনি পশর রাতে আমার মরতে ইচ্ছে করে। বাট আমার মনে হয় আপনারা যদি এখানে আসেন, আপনাদেরও হয়তো অনেকেরই মনে হবে যে অ্যান্টার্কটিকার বাতাস আমার ইন্দ্রিয়র ভিতর যাওয়ার পর এখানটায় বসে আমার মরতে ইচ্ছে করে। জাস্ট কিডিং। সো খ্রিস্টানদের বাইবেলেও নাকি এই গল ফোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এরকম একটা ধারণা প্রকাশ করা হয়। যেমন খ্রিস্টানদের বাইবেলের দুইটা পার্ট, ফার্স্ট পার্টে 39 যে খণ্ড এবং সেকেন্ড পার্টে 27 খণ্ড। সো 39 খণ্ড হচ্ছে ওল্ড স্টেটমেন্ট এবং পরবর্তী 27টা খণ্ড হচ্ছে নিউ স্টেটমেন্ট। তবে নিউ স্টেটমেন্টে নাকি যে সুলাইমান বাদশার নৌকা নাকি বাণিজ্য করার জন্য এখানটা এসেছিল, এরকম ধারণা করা হয়। তবে ওই সময়ে তো আসলে যেহেতু 1610-এর কথা বলা হয় বাবার পরে, তার মানে হয়তো সুলাইমান আলাইহিসসালাম আমাদের যেই নবী রয়েছেন তার হয়তো কথা উল্লেখ থাকতে পারে। যদি সেটা হয়ে থাকে তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালামকেও অনেকে জাদুকর হিসেবে কিন্তু অনেকে চিনতো আর কি। যার ফলে যে এখানে বলা হয়ে থাকে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই মৃত্যুর পরে নাকি জিনদের দ্বারা কিন্তু এটা তৈরি করা হয়েছে বা এটাকে কাজ কমপ্লিট করা হয়েছে, এরকম ধারণা করা হয়, বাট নট শিওর। তো যাই হোক না কেন, এইখানটার যে আসলে যে নির্মাণ, আপনাদের যদি এই কংক্রিটগুলো দেখাই, পুরোটাই কিন্তু আসলে পাথর দিয়ে তৈরি করা। জাস্ট আমি যদি আপনাদেরকে এই জিনিসটা দেখাই বুঝতে পারবেন। দেখেন, মানে পাথরের উপর পাথর রেখে স্তর করে করে কিন্তু আসলে এই জায়গাটা তৈরি করা। তবে এই যে
গল্ফ ফোর্ট এর নির্মাণ শৈলী কিন্তু আমার কাছে অনেকটা আমাদের লালবাগ কেল্লার মতো মনে হয়। কারণ হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো সুড়ঙ্গ পথ ছিল বলে ধারণা করা হয়, যা হচ্ছে মানে সমুদ্রের সাথে কানেক্টেড ছিল। কিন্তু আমাদেরও কিন্তু আমাদের যে লালবাগ কেল্লা তার সাথে কিন্তু বুড়িগঙ্গার একটা সংযোগ ছিল। তো সেই ক্ষেত্রে স্ট্রাকচারগত জায়গা থেকে এটাকে লালবাগের সাথে আসলে তুলনা করা যায় একটা জায়গা থেকে। তো এই যে ব্যাপারটা, এখান থেকে কিন্তু অনেকটা রাস্তা, মানে এই জায়গাটা যখন আপনারা বিকালবেলা বসবেন তখন আপনারা আসলে ফিল করতে পারবেন যে কি পরিমাণ বাতাস সবসময় থাকে এই জায়গাটাতে। তাই তো বাচ্চারা এখানে ঘুরি উড়ায়, এই যে দেখেন লম্বা লম্বা ঘুরি উড়ায় এখানকার বাচ্চারা। ও মাই গড। সো হাঁটতে হাঁটতে আমরা যে জায়গাটার দিকে এখন যাচ্ছি সেটা হচ্ছে একটি ঐতিহাসিক ওয়াচ, মানে একটা ঐতিহাসিক ঘড়ি। কিন্তু এই ঘড়িটা কে কখন কিভাবে তৈরি করেছিল এটা কিন্তু নির্দিষ্ট কোনো আসলে লিখিত প্রমাণ পাওয়া যায় না। বাট লেটস সি। তো আমি হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লক টাওয়ারের পাশে চলে আসছি। কিন্তু এইখানটায় কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘুড়ি, বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে এরকম একটা সমুদ্রের পাশে, মানে ভারত মহাসাগরের পাশে বাচ্চারা এরকম ঘুড়ি উড়াচ্ছে। ওয়াও, মনে হয় সেই দিনে ফিরে যাই যখন বাচ্চাকালে খেলার মাঠে ঘুড়ি উড়াতাম আর কি। Oh my God, এত সুন্দর বাতাস থাকলে তো আসলে ঘুড়ি উড়াইতে আসলে মজাই। হ্যাঁ, তবে এই যে বাংকার সদৃশ যে জিনিসগুলো রয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু যে বিভিন্ন গোলা বারুদ, হ্যাঁ, এইগুলা কিন্তু থাকতো এখানটায়। Look, what is that actually? No, this all of the things. বারুদ। তো এখানে হচ্ছে এগুলোর মধ্যে বারুদ ভরা থাকতো আর কি। আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, এই হচ্ছে বারুদ রাখার জায়গা। এবং আপনাদেরকে আরেকটি বাংকারে নিয়ে যাই, যেখানে গেলে আপনারা হাতিয়ার বা অস্ত্র দেখতে পারবেন। সেখানে হচ্ছে গুলিগুলা কিন্তু এখনো আছে। হ্যালো। সো এই যে বাংকারটা, এখানে হচ্ছে প্রাচীন আমলের সেই বন্দুকগুলা। জাস্ট লুক, এই হচ্ছে সেই প্রাচীন আমলের বন্দুক। এবং এই যে বালতিগুলা কাঠের তৈরি, এগুলো দিয়ে পানি তোলা হতো। সো আমরা এখন ক্লক টাওয়ারের খুবই কাছাকাছি চলে আসছি। আমার সামনে হচ্ছে ক্লক টাওয়ার, সামনে গিয়ে হাতের ডানে। সো আমরা এখন এই দিক দিয়ে যাবো, কারণ একটা ছোট্ট দোকান আছে যে দোকানটায় আমি যখনই আসি তখনই অন্তত মিক্সড জুস খেয়ে যাই। সেই জুসটা খেয়ে তারপর হচ্ছে অন্যদিকে যাব। সো হাঁটতে হাঁটতে এই স্পা সেলুন গল এর সামনে আসতেই একটু হাতে বামে তাকালে দেখা যাবে এই ক্লক টাওয়ার। সো আমরা এখানে ক্লক টাওয়ারে চলে যাব। আবার অনেকে কিন্তু চান যে শ্রীলঙ্কায় এসে স্কুটি ভাড়া করে ঘুরবেন, আর যেমন আজকে আমি স্কুটি নিয়ে আসলাম এখানে। এখানে কিন্তু স্কুটি রয়েছে এবং কিন্তু এখানে কিন্তু প্রপার্টি অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যাপারে কিছু অফিস রয়েছে। আপনারা যদি কেউ চান এখানে প্রপার্টি কিনবেন, সেক্ষেত্রেও সুযোগ সুবিধা রয়েছে আর কি এই জায়গাটাতে। সো আমরা এখন চলে যাচ্ছি এই ক্লক টাওয়ারে। সো এই যে টাওয়ারটা, মানে এটাও কিন্তু পুরো পাথর দিয়ে তৈরি। মজার ব্যাপার হলো এই ক্লক টাওয়ার থেকে কিন্তু দুর্দান্তটা ভিউ আসে, মানে ওই পাশে যে সমুদ্রের একটা অংশ সেটা কিন্তু দেখা যায়। এবং এইখানটাও কিন্তু এই যে দেখেন যে গুলি ছোড়ার যে ব্যাপারগুলা এখানেও রয়েছে। আমরা একটু যদি ভেতরে যাই, ও মাই গড, এখানে প্রচুর বাতাস শুরু হবে এখনই। একটু সামনে যাই এবং এখান থেকে মানে ক্লক টাওয়ারের পাশ থেকে যদি আমি গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা দেখি, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই ক্রিকেট ম্যাচ দেখার সময়
এই জিনিসটা দেখেন যে সমুদ্রের পাশে একটা স্টেডিয়াম যেখানে গুইসাপ আর অনেক কিছু দৌড়াদৌড়ি করে। এটা হচ্ছে সেই গলফ স্টেডিয়াম। ও মাই গড, এইখানে আসলে এত বাতাসটা আসলে মনটাকে ভরে দেয় আর কি একদম। সো গলফ স্টেডিয়ামটা একটু দেখাই, মানে বার্সাই থেকে। ওকে, এই হচ্ছে গলফ স্টেডিয়াম। দেখতে পারবো কিনা জানি না। ও মাই গড, তো এই হচ্ছে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেটা আপনারা ক্রিকেট খেলার সময় দেখে থাকেন যে সমুদ্রের তীরবর্তী একটা জায়গায় এরকম দুর্দান্ত একটা স্টেডিয়াম, যার অলমোস্ট 3 পাশেই সমুদ্র। এই যে দেখেন, মানে যদি আমি এটাকেও গলফ ফোর্ট এবং গলফ স্টেডিয়াম ধরি, এর 3 পাশেই কিন্তু আসলে সমুদ্র। এবং ঐতিহাসিক কারণ হচ্ছে যদি কেউ স্থলপথে আক্রমণ করে যাতে খুব সহজেই প্রতিহত করা যায়, সেই জন্য কিন্তু এই ডিজাইনটা করা। এবং এই সেই বিখ্যাত ক্লক ওয়াচ। তো পুরো গলফ ফোর্ট ঘুরে চলে আসলাম, মানে একটা রাউন্ড দিলাম। তো এই হচ্ছে গলফ ফোর্টের শুরু এবং শেষ প্রান্ত। মানে আমি বলেছিলাম যে বাম দিক থেকে শুরু করব, ডান দিক থেকে ব্রেক করব। তো আমি অলমোস্ট ডান দিকের শেষ মাথায় চলে আসলাম। আপনারা যখন আসবেন, যখন বিকেলবেলায় আসবেন, তখন দেখতে পারবেন যে এই যে বের হওয়ার রাস্তাটা, এর পাশেই বাচ্চারা খেলাধুলা করতেছে। এই জায়গাটা খুবই সুন্দর, অথবা এখানে বসে বসে কফিও খেতে পারেন, অ্যাজ ইউ উইশ। বাট এখানে অনেকেই দেখবেন টেনিস খেলতেছে, ভলিবল খেলতেছে। সো এইটা হচ্ছে একটা খেলার গ্রাউন্ড আর কি। সো মোটামুটি এই ছিল গল নিয়ে আজকের ব্লগ। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সাথে থাকুন। বাই বাই।